গভীর অন্ধকার ঘুম থেকে নদীর ছলো ছলো শব্দে জেগে উঠলাম আবার। তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকে। ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে। কোনোদিন আর জাগবো না জেনে, কোনোদিন জাগবো না আমি, কোনোদিন জাগবো না আর। হে নীল কস্তুরী আভার চাঁদ, তুমি দিনের আলো নও, উদ্যম নও, স্বপ্ন নও। হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে, রয়েছে যে অগাধ ঘুম, সে আস্বাদ নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই। তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও। জানো নাকি চাঁদ, নীল কস্তুরী আভার চাঁদ, জানো নাকি নিশীথ আমি অনেক দিন, অনেক অনেক দিন অন্ধকারের সারৎসারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর সূর্য উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার। ভয় পেয়েছি, পেয়েছি অসীম দুর্নিবার বেদনা। দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। আমার সমস্ত হৃদয় ঘৃণায়, বেদনায়, আক্রোশে ভরে গিয়েছে। সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি শুয়োরের আর্তনাদে উৎসব শুরু করেছে। হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি। সালাম মিয়া। এদিকে ঘোরাফেরা কি জন্য? সালাম মিয়া হতেছে? সালাম মিয়া লাঠির এক ঘায় সিটটি সেঁচা দিমুনে। র তরে নিপাত করতেছি। ফের ওয়ার সাথে বাতচিত করলি জানে মাইরা দিমু। আল্লাহর কি রে? আমাদের গল্প সাক্ষীর আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি নাটকীয় গল্প প্রাগৈতিহাসিক। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 1943 খ্রিস্টাব্দে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ: তামাকু সেবন, মদ্যপান ও ধূম্রপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প প্রাগৈতিহাসিক। সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পাইয়াছে। আষাঢ় মাসে প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করিতে গিয়া তাহাদের দলকে দল ধরা পড়িয়া যায়। 11 জনের মধ্যে কেবল ভিখুই কাঁধে একটা বর্ষার খোঁচা খাইয়া পলাইতে পারিয়াছিল। রাতারাতি 10 মাইল দূরের মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছিয়া অর্ধেকটা শরীর কাদায় ডুবাইয়া সর্বনের মধ্যে দিনের বেলাটা লুকাইয়াছিল। রাত্রে আরও 9 ক্রোশ পথ হাঁটিয়া একেবারে পেল্লাদ বাগদির বাড়ি চিতলপুরে। পেল্লাদ তাহাকে আশ্রয় দেয় নাই। কাঁধটা দেখাইয়া বলিয়াছিল, খাও খান সহজ লয় স্যাঙাত, উটি পাকব, গা ফুলব, জানাজানি হইয়া গেলে আমি কনে যামু, খুনটা যদি না করতিস। তরেই খুন করতে মন লাইতেছে পেলাদ। এই জন্মেলা স্যাঙাত। বন কাছেই ছিল, মাইল 5 উত্তরে। ভিখু অগত্যা বনেই আশ্রয় লইল। পেল্লাদ নিজে বাঁশ কাটিয়া বনের একটা দুর্গম অংশে সিঞ্জুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাহাকে একটা মাচা বাঁধিয়া দিল। তালপাতা দিয়া একটা আচ্ছাদনও করিয়া দিল। বলিল, বাদলায় বাঘ টাক সব পাহাড়ের ওপর গেছে গা,
সাপে যদি না কাটে তো আরাম কইরাই থাকবি ভিকু। খামু কি? চিরা গুড় দিলাম যে। দুদিন বাদে ভাত লইয়া আসুন, রোজ আইলে মাইন্সে ছন্দ করব। কাঁধের ঘাটা লতা পাতা দিয়া বাঁধিয়া আবার আসিবার আশ্বাস দিয়া পেল্লাদ চলিয়া গেল। রাত্রে ভিখুর জ্বর আসিল। পরদিন টের পাওয়া গেল পেল্লাদের কথাই ঠিক, কাঁধের ঘা ভিখুর দুনাইয়া উঠিয়াছে। ডান হাতটি ফুলিয়া ঢোল হইয়া গিয়াছে এবং হাতটি তাহার নাড়িবার সামর্থ্য নাই। বর্ষাকালে যে বনে বাঘ বাস করিতে চায় না, এমনই অবস্থায় সেই বনে জলে ভিজিয়া মশা ও পোকার উৎপাত সহিয়া দেহের কোনো না কোনো অংশ হইতে ঘণ্টা একটি করিয়া জোঁক টানিয়া ছাড়াইয়া জ্বরে ও ঘায়ের ব্যথায় ধুকিতে ধুকিতে ভিখু দুদিন দুরাত্রি সংকীর্ণ মাচাটুকুর ওপর কাটাইয়া দিল। বৃষ্টির সময় ছাঁট লাগিয়া সে ভিজিয়া গেল, রোদের সময় ভ্যাপসা গাঢ় গুমোটে সে হাঁপাইয়া হাঁপাইয়া শ্বাস টানিল। পোকার অত্যাচারে দিবারাত্রি তাহার এক মুহূর্তে স্বস্তি রহিল না। পেল্লাদ কয়েকটা বিড়ি দিয়া গিয়াছিল, সেগুলি ফুরাইয়া গিয়াছে। 3-4 দিনের মতো চিরা আছে বটে, কিন্তু গুড় একটুও নাই। গুড় ফুরাইয়াছে, কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়াগুলি ঝাঁক বাঁধিয়া আসিয়াছিল তাহারা এখনো মাচার উপরে ভিড় করিয়া আছে। ওদের হতাশার জ্বালা ভিখুই অবিরত ভোগ করিতেছে সর্বাঙ্গে। মনে মনে পেল্লাদের মৃত্যু কামনা করিতে করিতে ভিখু তবু বাঁচিবার জন্য প্রাণপণে যুঝিতে লাগিল। যেদিন পেল্লাদের আসিবার কথা সেদিন সকালে কলসির জলটাও তাহার ফুরাইয়া গেল। বিকাল পর্যন্ত পেল্লাদের জন্য অপেক্ষা করিয়া তৃষ্ণার পীড়ন আর সইতে না পারিয়া কলসিটা লইয়া সে যে কত কষ্টে খানিক দূরে নালা হইতে আধ কলসি জল ভরিয়া আনিয়া আবার মাচায় উঠিল, তাহার বর্ণনা হয় না। অসহ্য ক্ষুধা পাইলে শুধু চিরা চিবাইয়া সে পেট ভরাইল, এক হাতে ক্রমাগত পোকা ও পিঁপড়াগুলি টিপিয়া মারিল। বিষাক্ত রস শুষিয়া লইবে বলিয়া জোঁক ধরিয়া নিজেই ঘায়ের চারিদিকে লাগাইয়া দিল। সবুজ রঙের একটা সাপকে একবার মাথার কাছে সিঞ্জুরি গাছের পাতার ফাঁকে উঁকি দিতে দেখিয়া পুরা 2 ঘন্টা লাঠি হাতে সেদিকে চাহিয়া বসিয়া রহিল, এবং তাহার পর 2-1 ঘন্টা অন্তরই চারিদিকে ঝোপে ঝপাঝপ লাঠির বাড়ি দিয়া মুখে যথাসাধ্য শব্দ করিয়া সাপ তাড়াইতে লাগিল। মরিবে না, সে কিছুতেই মরিবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সেই অবস্থায় মানুষ সে বাঁচিবেই। পেল্লাদ গ্রামান্তরে কুটুম বাড়ি গিয়াছিল, পরদিনও সে আসিল না। কুটুম বাড়ির বিবাহোৎসবে তাড়ি টানিয়া বেহুশ হইয়া পড়িয়া রইল। বনের মধ্যে ভিখু কিভাবে দিনরাত্রি কাটাইতেছে 3 দিনের মধ্যে সে কথা একবার তাহার মনেও পড়িল না। ইতিমধ্যে ভিখুর ঘা পচিয়া উঠিয়া লালচে রস গড়াইতে আরম্ভ করিয়াছে। শরীরও তাহার অল্প অল্প ফুলিয়াছে। জ্বরটা একটু কমিয়াছে বটে, কিন্তু সর্বাঙ্গের অসহ্য বেদনা দম ছুটানো তারির নেশার মতোই ভিখুকে আচ্ছন্ন অভিভূত করিয়া ফেলিয়াছে। সে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করিতে পারে না। জোঁকেরা তাহার রক্ত শুষিয়া শুষিয়া কচি পটলের মতো ফুলিয়া উঠিয়া আপনা হইতেই নিচে খসিয়া পড়িয়া যায়, সে টেরও পায় না। পায়ের ধাক্কায় জলের কলসিটা একসময় নিচে পড়িয়া ভাঙিয়া যায়। বৃষ্টির জলে ভিজিয়া পুঁটলির মধ্যে চিরাগুলি পচিতে আরম্ভ করে। রাত্রে তাহার ঘায়ের গন্ধে আকৃষ্ট হইয়া মাচার আশেপাশে শিয়াল ঘুরিয়া বেড়ায়। কুটুমবাড়ি হইতে ফিরিয়া বিকালের দিকে ভিখুর খবর লইতে গিয়া ব্যাপার দেখিয়া পেল্লাদ গম্ভীরভাবে মাথা নাড়িল। ভিখুর জন্য 1 বাটি ভাত ও কয়েকটা পুঁটি মাছ ভাজা আর একটা পুঁই চচ্চড়ি সঙ্গে করিয়া লইয়া গিয়াছিল। সন্ধ্যা পর্যন্ত ভিখুর কাছে বসিয়া থাকিয়া ওগুলি সে নিজেই খাইয়া ফেলিল। তারপর বাড়ি গিয়া বাঁশের একটা ছোট মই এবং তাহার বোনাই ভরতকে সঙ্গে করিয়া ফিরিয়া আসিল। মইয়ে শোয়াইয়া তাহারা দুজনে ভিখুকে বাড়ি লইয়া গেল। ঘরের মাচার উপরে খড় বিছাইয়া শয্যা রচনা করিয়া তাহাকে শোয়াইয়া রাখিল।
আর এমনই শক্ত প্রাণ ভিখুর যে শুধু এই আশ্রয়টুকু পাইয়াই বিনা চিকিৎসায় ও একরকম বিনা যত্নেই 1 মাস মুমূর্ষু অবস্থায় কাটাইয়া সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করিয়া ফেলিল। কিন্তু ডান হাতটি তাহার আর ভালো হইল না। গাছের মরা ডালের মতো শুকাইয়া গিয়া অবশ ও অকর্মণ্য হইয়া পড়িল। প্রথমে অতি কষ্টে হাতটা সে একটু নাড়িতে পারিত, কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকুও তাহার নষ্ট হইয়া গেল। কাঁধের ঘা শুকাইয়া আসিবার পর বাড়িতে বাহিরের লোক কেহ উপস্থিত না থাকিলে ভিখু তাহার একটিমাত্র হাতের সাহায্যে মধ্যে মধ্যে বাঁশের মই বাহিয়া নিচে নামিতে লাগিল এবং একদিন সন্ধ্যার সময় এক কাণ্ড করিয়া বসিল। পেহ্লাদ সে সময় বাড়ি ছিল না, ভরতের সঙ্গে তারিগিলিতে বাহির হইয়া গিয়াছিল। পেহ্লাদের বোন গিয়াছিল ঘাটে। পেহ্লাদের বউ ছেলেকে ঘরে শোয়াইতে আসিয়া ভিখুর চাহনি দেখিয়া তাড়াতাড়ি পালাইয়া যাইতেছিল। ভিখু তাহার একটা হাত চাপিয়া ধরিল, কিন্তু পেহ্লাদের বউ বাগদির মেয়ে, দুর্বল শরীরে বাঁ হাতে তাহাকে আয়ত্ত করা সহজ নয়। এক ঝটকায় হাত ছাড়িয়া সে গাল দিতে দিতে চলিয়া গেল। আর পেহ্লাদ বাড়ি ফিরিলে সব বলিয়া দিল। তারই নেশায় পেহ্লাদের মনে হইল এমন নেমখারাম মানুষটাকে একেবারে খুন করিয়া ফেলাই কর্তব্য। হাতের মোটা বাঁশের লাঠিটা বউয়ের পিঠে একঘা বসাইয়া দিয়া ভিখুর মাথা ফাটাইতে গিয়া নেশার মধ্যেও কিন্তু টের পাইতে তাহার বাকি রহিল না যে কাজটা যত বড় কর্তব্যই হোক সম্ভব একেবারেই নয়। ভিখু তাহার ধারালো দাটি বাঁ হাতে শক্ত করিয়া বাগাইয়া বসে আছে। সুতরাং খুনোখুনির পরিবর্তে তাহাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হইয়া গেল। শেষে পেহ্লাদ বলিল, তোর লাইগা আমার 7 টাকা খরচ গেছে, টাকাটা দে, দিয়া বাইর আমার বাড়ির থেকে, দূর হ, দূর হ। ভিখু বলিল, আমার কোমরে একটা বাজু বাইন্দা রাখছিলাম, তুই চুরি করছস। আগে আমার বাজু ফেরাইয়া দে, তবে জামু। তোর বাসুর খবর জানি কেনা রে? বাজু দে কইলাম পেহ্লাদ, ভালো চাস তো? বাজু না দিলি সবারই মেজকর্তার মতো গলাটা তোর একখান কোপেই 2 ফাঁক কইরা ফেলুম। এ তোরে আমি কইয়া রাখলাম, বাজু পালি আমি অখনই জামু গিয়া। কিন্তু বাজু ভিখু ফেরত পাইল না। তাহাদের বিবাদের মধ্যে ভরত আসিয়া পড়ায় দুজনে মিলিয়া ভিখুকে তাহারা কায়দা করিয়া ফেলিল। পেহ্লাদের বাহুমূলে একটা কামড় বসাইয়া দেওয়া ছাড়া দুর্বল ও পঙ্গু ভিখু আর বিশেষ কিছুই করিয়া উঠিতে পারিল না। পেহ্লাদ ও তাহার বোনাই তাহাকে মারিতে মারিতে আধমরা করিয়া ফেলিয়া বাড়ির বাহির করিয়া দিল। ভিখুর শুকাইয়া আসা ঘা ফাটিয়া রক্ত পড়িতেছিল। হাত দিয়া রক্ত মুছিতে মুছিতে ধুঁকিতে ধুঁকিতে সে চলিয়া গেল। রাত্রির অন্ধকারে সে কোথায় গেল কেহই তাহা জানিতে পারিল না বটে। কিন্তু দুপুর রাতে পেহ্লাদে ঘর জ্বলিয়া উঠিয়া বাগদিপাড়ায় ভীষণ হইচই বাঁধাইয়া দিল। পেহ্লাদ কপাল চাপড়াইয়া বলিতে লাগিল, হায় সর্বনাশ, হায় সর্বনাশ, ঘরকে আমার শনিয়াছিল, হায় সর্বনাশ, হায় 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 হায়। কিন্তু পুলিশের টানাটানির ভয় মুখ ফুটিয়া বেচারি ভিখুর নামটা পর্যন্ত করিতে পারিল না। সেই রাত্রি হইতে ভিখুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় আরম্ভ হইল। চিতলপুরের পাশে একটা নদী আছে। পেহ্লাদে ঘরে আগুন দিয়া আসিয়া একটা জেলে ডিঙি চুরি করিয়া ভিখু নদীর স্রোতে ভাসিয়া গিয়াছিল। লগি ঠেলিবার সামর্থ্য তাহার ছিল না। একটা চ্যাপ্টা বাঁশকে হালের মতো করিয়া ধরিয়া রাখিয়া সে সমস্ত রাত কোনো রকমে নৌকার মুখ সিধা রাখিয়াছিল। সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশি দূর আগাইতে পারে নাই। ভিখুর মনে আশঙ্কা ছিল ঘরে আগুন দেওয়ার শোধ লইতে পেহ্লাদ হয়তো তাহার নামটা প্রকাশ করিয়া দিবে। মনের জ্বালায় নিজের অসুবিধার কথাটা ভাবিবে না। পুলিশ বহুদিন যাবৎ তাহাকে ধরিবার চেষ্টা করিতেছে। বৈকুণ্ঠ সাহার বাড়িতে খুনটা হওয়ার ফলে চেষ্টা তাহাদের বাড়িয়াছে বই কমে নাই। পেহ্লাদের কাছে খবর পাইলে পুলিশ আশেপাশে চারিদিকেই তাহার খোঁজ করিবে। 20-30 মাইলের মধ্যে লোকালয় মুখ দেখানো তাহার পক্ষে বিপদের কথা।
কিন্তু ভিখু তখন মরিয়া হইয়া উঠিয়াছে। কাল বিকাল হইতে সে কিছু খায় নাই। দুজন জোয়ান মানুষের হাতে বেদম মার খাইয়া এখনো দুর্বল শরীরটা তাহার ব্যথায় আড়ষ্ট হইয়া আছে। ভোর ভোর মহকুমা শহরের ঘাটের সামনে পৌঁছিয়া সে ঘাটে নৌকা লাগাইল। নদীর জলে ডুবিয়া ডুবিয়া স্নান করিয়া গায়ের রক্তের চিহ্ন ধুইয়া ফেলিয়া শহরের ভিতরে প্রবেশ করিল। ক্ষুধায় সে চোখে অন্ধকার দেখিতেছিল। একটি পয়সাও তাহার সঙ্গে নাই যে মুড়ি কিনিয়া খায়। বাজারের রাস্তায় প্রথম যে ভদ্রলোকটির সঙ্গে তাহার দেখা হইল, তাহারই সামনে হাত পাতিয়া সে বলিল, দুটো পয়সা দিবান কর্তা। তাহার মাথার জট বাঁধা চাপ চাপ রুক্ষ ধূসর চুল, কোমরে জড়ানো মাটির মতো ময়লা ছেঁড়া ন্যাকড়া আর দড়ির মতো শীর্ণ দোদুল্যমান হাতটি দেখিয়া ভদ্রলোকটির বুঝি দয়াই হইল। তিনি তাহাকে একটি পয়সা দান করিলেন। ভিখু বলিল, একটা দিলেন বাবু, আর একটা দেন। ভদ্রলোক চটিয়া বলিলেন, একটা দিলাম, তাতে হলো না, ভাগ ভাগ। এক মুহূর্তের জন্য মনে হইল ভিখু বুঝি তাহাকে একটা বিশ্রী গালি দিয়া বসে, কিন্তু সে আত্মসম্বরণ করিল। গাল দেওয়ার বদলে আরক্ত চোখে তাহার দিকে একবার কটমট করিয়া তাকাইয়া সামনের মুড়ি মুড়কির দোকানে গিয়া পয়সাটা দিয়া মুড়ি কিনিয়া গোগ্রাসে গিলিতে আরম্ভ করিল। সেই হইল তাহার ভিক্ষা করিবার হাতে করি। কয়েকদিনের ভিতরেই সে পৃথিবীর বহু পুরাতন ব্যবসাটির এই প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখিয়া ফেলিল। আবেদনের ভঙ্গি ও ভাষা তাহার জন্ম ভিখারির মতো আয়ত্ত হইয়া গেল। শরীর এখন সে একেবারেই সাফ করে না। মাথার চুল তাহার ক্রমেই জট বাঁধিয়া বাঁধিয়া দলা দলা হইয়া যায় এবং তাহাতে অনেকগুলি উকুন পরিবার দিনের পর দিন বংশবৃদ্ধি করিয়া চলে। ভিখু মাঝে মাঝে খ্যাপার মতো এক হাতেই মাথা চুলকয়, কিন্তু বাড়তি চুল কাটিয়া ফেলিতে ভরসা পায় না। ভিক্ষা করিয়া সে একটি ছেঁড়া কোট পাইয়াছে। কাঁধের ক্ষতচিহ্নটা ঢাকিয়া রাখিবার জন্য দারুণ গুমোটের সময়ও কোটটা সে গায়ে চাপাইয়া রাখে। শুকনো হাতখানা তাহার ব্যবসার সবচেয়ে জোরালো বিজ্ঞাপন। এই অঙ্গটি ঢাকিয়া রাখিলে তাহার চলে না। কোটের ডান দিকের হাতাটি সে তাই বগলের কাছ হইতে ছিনিয়া বাদ দিয়াছে। একটি টিনের মগ ও একটা লাঠিও সে সংগ্রহ করিয়া লইয়াছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসিয়া সে ভিক্ষা করে। সকালে 1 পয়সার মুড়ি খাইয়া নেয়। দুপুরে বাজারের খানিকটা তফাতে একটা পোড়ো বাগানের মধ্যে ঢুকিয়া বটগাছের নিচে ইটের উনুনে মেটে হাঁড়িতে ভাত রান্না করে। মাটির মালসায় কোনোদিন রাঁধে ছোট মাছ, কোনোদিন তরকারি। পেট ভরিয়া খাইয়া বটগাছটাতেই হেলান দিয়া বসিয়া আরামে বিড়ি টানে। তারপর আবার তেঁতুল গাছটার নিচে গিয়া বসে। সারাটা দিন শ্বাস টানা কাতরানির সঙ্গে সে বলিয়া যায়, হে বাবা, হে মামা, একটা পয়সা আমায় দিলে ভগবান দেব। হেই বাবা, হেই বাবা, একটা পয়সা। অনেক প্রাচীন বুলির মতো ভিক্ষায়াং নৈব নৈব চ শ্লোকটা আসলে অসত্য। সারাদিনে ভিখুর সামনে দিয়া 1000-1500 লোক যাতায়াত করে এবং গড়ে প্রতি 50 জনের মধ্যে একজন তাহাকে পয়সা অথবা আদলা দেয়। আদলার সংখ্যা বেশি হইলে সারাদিনে ভিখুর 5-6 আনায় রোজগার হয়, কিন্তু সাধারণত তাহার উপার্জন 8 আনার কাছাকাছি থাকে। সপ্তাহে এখানে 2 দিন হাট বসে। হাটবারের উপার্জন তাহার একটা পুরা টাকার নিচে নামে না। এখন বর্ষাকাল অতিক্রান্ত হইয়া গিয়াছে। নদীর 2 তীর কাশে সাদা হইয়া উঠিয়াছে। নদীর কাছেই বিন্নু মাঝির বাড়ির পাশের ভাঙা চালাটা ভিখু মাসিক 8 আনায় ভাড়া করিয়াছে। রাত্রে সে ওইখানেই শুইয়া থাকে। ম্যালেরিয়ায় মৃত এক ব্যক্তির জীর্ণ কিন্তু পুরু একটি কাঁথা সে সংগ্রহ করিয়াছে। লোকের বাড়ির খড়ের গাদা হইতে চুরি করিয়া আনা খড় বিছাইয়া
তাহার উপর কাঁথাটি পাতিয়া সে আরাম করিয়া ঘুমায়। মাঝে মাঝে শহরের ভিতরে গৃহস্থ বাড়িতে ভিক্ষা করিতে গিয়া সে কয়েকখানা ছেঁড়া কাপড় পাইয়াছে, তাই পুঁটুলি করিয়া বালিশের মতো ব্যবহার করে। রাত্রে নদীর জলবাতাসে শীত করিতে থাকিলে পুঁটুলি খুলিয়া একটি কাপড় গায়ে জড়াইয়া লয়। সুখে থাকিয়া এবং পেট ভরিয়া খাইয়া কিছুদিনের মধ্যে ভিখুর দেহে পূর্বের স্বাস্থ্য ফিরিয়া আসিল। তাহার ছাতি ফুলিয়া উঠিল, প্রত্যেকটি অঙ্গ সঞ্চালনে হাতের ও পিঠের মাংসপেশি নাচিয়া উঠিতে লাগিল। অবরুদ্ধ শক্তির উত্তেজনায় ক্রমে ক্রমে তাহার মেজাজ উদ্ধত ও অসহিষ্ণু হইয়া পড়িল। অভ্যস্ত বুলিয়া উড়াইয়া কাতরভাবেই সে এখনো ভিক্ষা চায়, কিন্তু ভিক্ষা না পাইলে তাহার ক্রোধের সীমা থাকে না। পথে লোকজন না থাকিলে তাহার প্রতি উদাসীন পথিককে সে অশ্লীল গাল দিয়া বসে। 1 পয়সার জিনিস কিনিয়া ফাও না পাইলে দোকানিকে মারিতে ওঠে। নদীর ঘাটে মেয়েরা স্নান করিতে নামিলে ভিক্ষা চাহিবার ছলে জলের ধারে গিয়া দাঁড়ায়। মেয়েরা ভয় পাইলে সে খুশি হয় এবং সরিয়া যাইতে বলিলে নড়ে না, দাঁত বাহির করিয়া দুর্বিনীত হাসি হাসে। রাত্রে স্বরচিত শয্যায় সে ছটফট করে। নারী সঙ্গহীন এই নিরুৎসব জীবন আর তাহার ভালো লাগে না। অতীতের উদ্দাম ঘটনাবহুল জীবনটির জন্য তাহার মন হাহাকার করে। তারির দোকানে ভাড়ে ভাড়ে তারি গিলিয়া সে হল্লা করিত। টলিতে টলিতে বাসির ঘরে গিয়া উন্মত্ত রাত্রি যাপন করিত। আর মাঝে মাঝে দল বাঁধিয়া গভীর রাত্রে গৃহস্থের বাড়ি চড়াও হইয়া সকলকে মারিয়া কাটিয়া টাকা ও গহনা লুটিয়া রাতারাতি উধাও হইয়া যাইত। স্ত্রীর চোখের সামনে স্বামীকে বাঁধিয়া মারিলে তাহার মুখে যে অবর্ণনীয় ভাব দেখা দিত। পুত্রের অঙ্গ হইতে ফিনকি দিয়া রক্ত ছুটিলে মা যেমন করিয়া আর্তনাদ করিয়া উঠিত। মশালের আলোয় সে দৃশ্য দেখা আর সেই আর্তনাদ শোনার চেয়ে উন্মাদনাকর নেশা জগতে আর কি আছে? পুলিশের ভয় গ্রাম হইতে গ্রামান্তরে পলাইয়া বেড়াইয়া আর বনে জঙ্গলে লুকাইয়া থাকিয়াও যেন তখন সুখী ছিল। তাহার দলের অনেকেই বারবার ধরা পড়িয়া জেল খাটিয়াছে, কিন্তু জীবনে একবারের বেশি পুলিশ তাহার নাগাল পায় নাই। রাধু বাগদির সঙ্গে পাহানা শ্রীপতি বিশ্বাসের বোনটাকে যেবার সে চুরি করিয়াছিল সেইবার 7 বছরের জন্য তাহার কয়েদ হইয়াছিল, কিন্তু 2 বছরের বেশি কেহ তাহাকে জেলে আটকাইয়া রাখিতে পারে নাই। এক বর্ষার সন্ধ্যায় জেলের প্রাচীর ডিঙাইয়া সে পলাইয়াছিল। তারপর একা সে গৃহস্থ বাড়িতে ঘরের বেড়া কাটিয়া চুরি করিয়াছে। দিনে দুপুরে পুকুর ঘাটে একাকিনী গৃহস্থ বধূর মুখ চাপিয়া গলার হার হাতের বালা খুলিয়া লইয়াছে। রাখুর বউকে সঙ্গে নিয়া নোয়াখালী হইয়া সমুদ্র ডিঙাইয়া পাড়ি দিয়াছে একেবারে হাতিয়ায়। 6 মাস পরে রাখুর বউকে হাতিয়ায় ফেলিয়া আসিয়া পরপর 3 বার 3টা দল করিয়া দূরে দূরে কত গ্রামে ডাকাতি করিয়া বেড়াইয়াছে, তাহার সবগুলির নামও এখন তাহার স্মরণে নাই। তারপরেই সেই দিন বৈকুণ্ঠ সাহার মেজ ভাইটার গলাটা সে দায়ের 1 কোপে 2 ফাঁক করিয়া দিয়া আসিয়াছে। কি জীবন তাহার ছিল, এখন কি হইয়াছে? মানুষ খুন করিতে যাহার ভালো লাগিত, সে আজ ভিক্ষা না দিয়া চলিয়া গেলে পথচারীকে একটু টিটকিরি দেওয়ার মধ্যে মনের জ্বালা নিঃশেষ করে। দেহের শক্তি তাহার এখনো তেমনি অক্ষুণ্ণ আছে, সে শক্তি প্রয়োগ করিবার উপায়টাই তাহার নাই। কত দোকানে গভীর রাত্রে সামনে টাকার থোক সাজাইয়া একা বসিয়া দোকানে হিসাব মেলায়। বিদেশগত কত পুরুষের গৃহে মেয়েরা থাকে একা। এদিকে ধারালো একটা অস্ত্র হাতে ওদের সামনে হুমকি দেয়া পড়িয়া একদিনে বড়লোক হওয়ার পরিবর্তে বিন্নু মাঝির চালাটার নিচে সে চুপচাপ শুইয়া থাকে। ডান হাতটাতে অন্ধকারে হাত বুলাইয়া ভিখুর আফসোসের সীমা থাকে না। সংসারের অসংখ্য ভীরু ও দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাটা আর এমন একটা জোরালো শরীর নিয়া
শুধু একটা হাতের অভাবে সে যে মরিয়া আছে। এমন কপালও মানুষের হয়। তবু এ দুর্ভাগ্য সে সহ্য করিতে পারে। আফসোসে নিবৃত্তি। একা ভিখু আর থাকিতে পারে না। বাজারে ঢুকিবার মুখেই একটি ভিখারিনী ভিক্ষা করিতে বসে। বয়স তাহার বেশি নয়, দেহের বাঁধুনিও বেশ আছে, কিন্তু একটা পায়ে, হাঁটুর নিচে হইতে পায়ের পাতা পর্যন্ত তাহার থকথকে তৈলাক্ত ঘা। এই ঘায়ের জোরে সে ভিখুর চেয়ে বেশি রোজগার করে। সেজন্য ঘাটিকে সে বিশেষ যত্নে সারিতে দেয় না। ভিখু মধ্যে মধ্যে গিয়া তাহার কাছে বসে, বলে, হাটি সারবো না লয়। ভিখারিনী বলে, খুব অসুখ দিলে অখনই সারে। ভিখু সাগ্রহে বলে, সরা তবে ওষুধ দিয়া চটপট সরাই গেল। ঘাটি সারলে তোর আর ভিক মাগতি হইব না, জানস? আমি তোরে রাখুম। আমি থাকলি তো। কেন থাকবি না কেন? খাওয়ামু পড়ামু, আরামে রাখমু, গায়ে পর্নি পাটি দিয়া গাঁট হইয়া বইয়া থাকবি? না করস তুই বিয়ের লেগে? অত সহজে ভুলিবার মেয়ে ভিখারিনী নয়। খানিকটা তামাক পাতা মুখে গুজিয়া সে বলে, দুদিন বাদে মোরে যখন তুই খেদাইয়া দিবি, ঘামুই পামু কোয়ানে। ভিখু আজীবন একনিষ্ঠতার প্রতিজ্ঞা করে, সুখে রাখিবার লোভ দেখায়, কিন্তু ভিখারিনী কোনো মতেই রাজি হয় না। ভিখু ক্ষুণ্ণ মনে ফিরিয়া আসে। এদিকে আকাশে চাঁদ ওঠে, নদীতে জোয়ার ভাঁটা বয়, শীতের আমেজে বায়ুস্তরে মাদকতা দেখা দেয়। ভিখুর চালার পাশে কলা বাগানে চাঁপা কলার কাঁদি শেষ হইয়া আসে। বিন্নু মাঝি কলা বিক্রির পয়সায় বউকে রূপার গোট কিনিয়া দেয়। তালের রসের মধ্যে নেশা ক্রমেই ঘোরালো জমাট হইয়া ওঠে। ভিখুর প্রেমের উত্তাপে ঘৃণা উবিয়া যায়। নিজেকে সে আর সামলাইয়া রাখিতে পারে না। একদিন সকালে উঠিয়াই সে ভিখারিনীর কাছে যায়, বলে, আচ্ছা ল, ঘা লইয়াই চল, ঘা লইয়াই চল। ভিখারিনী বলে, আগে আইবার পার নাই, যা এখন মর গিয়া, আখার তলে ছালি খা গিয়া। কেন ছালি খাওয়ানোর কথাটা কি? তোর লাইগা হা কইরা বইসা আছি ভাবছস তুই বটে? আমি উয়ার সাথে রইছি। ওদিকে তাকাইয়া ভিখু দেখিতে পায় তাহারই মতন জোয়ান দাড়িওয়ালা এক খঞ্জ ভিখারি খানিক তফাতে আসন করিয়াছে। তাহার ডান হাতটির মতো ওর একটি পা হাঁটুর নিচে শুকাইয়া গিয়াছে। বিশেষ যত্ন সহকারে এই অংশটুকু সামনে মেলিয়া রাখিয়া সে আল্লাহর নামে সকলে দয়া প্রার্থনা করিতেছে। পাশে পড়িয়া আছে কাঠের একটা কৃত্রিম রস্য পা। ভিখারিনী আবার বলিল, বসস যে, যা পালাইয়া যা, কি খুন কইরা ফেলাইবে কইয়া দিলাম। আরে থো, খুন অমন সব হালাই করতেছে। উয়ার মতো 10টা মাইন্সেরে আমি একা ঘায়ল কইরা দিবার পারতাম, তা জানস? পারস তো জানা, উয়ার সাথে লাগ না গিয়া আমার সাথে কি? উয়াকে তুই সারান দে, আমার কাছে চ। ইরে সোনা, তামুক খাবা? ঘা দেখা পিছলাইছিলি, তোর লগে আর খাতির কিরে হালার পুত? উয়ারে ছাড়ুন কেন? উয়ার মতো কামাস তুই? ঘর আছে তোর, ভাগবি তো ভাগ, নইলে গাল দিমু কইলাম। ভিখু তখনকার মতো প্রস্থান করে, কিন্তু হাল ছাড়ে না। ভিখারিনীকে একা দেখিলেই কাছে আসিয়া দাঁড়ায়, ভাব জানাইবার চেষ্টা করিয়া বলে, তোর নামটো কিরে? এমনই তাহারা পরিচয়হীন যে এতকাল পরস্পরের নাম জিজ্ঞাসা করিবার প্রয়োজনও বোধ করে নাই। ভিখারিনী কালো দাঁতের ফাঁকে হাসে। ফের লাগতে আইছস? হই, ও বুড়ির কাছে যা। ভিখু তাহার কাছে উবু হইয়া বসে। পয়সার বদলে অনেকে চাল ভিক্ষা দেয় বলিয়া
আজকাল সে কাঁধে একটা ঝুলি ঝুলাইয়া বেড়ায়। ঝুলির ভিতর হইতে একটা প্রকাণ্ড মর্তমান কলা বাহির করিয়া ভিখারিনীর সামনে রাখিয়া বলে, খ তোর লেগে চুরি কইরা আনছি। ভিখারিনী তৎক্ষণাৎ খোসা ছাড়াইয়া প্রেমিকের দান আত্মসাৎ করে। খুশি হইয়া বলে, নাম শুনবার চাস? পাচ্ছি কয় মোরে, পাচ্ছি। তুই কলা দিছস, নাম কইলাম, এবার ভাগ। ভিখু উঠিবার নাম করে না। অত বড় একটা কলা দিয়া শুধু নাম শুনিয়া খুশি হওয়ার মতো শৌখিন সে নয়। যতক্ষণ পারে ধুলার উপর উবু হইয়া বসিয়া পাঁচির সঙ্গে সে আলাপ করে। ওদের স্তরে নামিয়া না গেলে সে আলাপকে কেহ আলাপ বলিয়া চিনিতে পারিবে না। মনে হইবে পরস্পরকে তাহারা যেন গাল দিতেছে। পাঁচির সঙ্গীটির নাম বসির। তাহার সঙ্গেও সে একদিন আলাপ জমাইবার চেষ্টা করিল। সালাম মিয়া। বসির বলিল, এদিকে ঘোরাফেরা কি জন্য? সেলাম মিয়া হতেছে? সেলাম মিয়া, লাঠির এক ঘায় সিটটি সেঁচা দিমুনে। দুজনে খুব খানিকটা গালাগালি হইয়া গেল। ভিখুর হাতে লাঠি ও বসিরের হাতে মস্ত একটা পাথর থাকায় মারামারিটা আর হইল না। নিজের তেঁতুল গাছের তলায় ফিরিয়া যাওয়ার আগে ভিখু বলিল, র তোরে নিপাত করতেছি। বসির বলিল, ফের ওয়ার সাথে বাতচিত করলি জানে মাইরা দিমু, আল্লাহর কি রে। এই সময় ভিখুর উপার্জন কমিয়া আসিল। পথ দিয়া প্রত্যহ নূতন নূতন লোক যাতায়াত করে না। একেবারে প্রথমবারের জন্য যাহারা পথটি ব্যবহার করে, দৈনন্দিন পথিকদের মধ্যে তাহাদের সংখ্যা 2 মাসের ভিতরেই মুষ্টিমেয় হইয়া আসে। ভিখুকে একবার তাহারা একটি পয়সা দিয়াছে, পুনরায় তাহাকে দান করিবার প্রয়োজন তাহাদের অনেকেই বোধ করে না। সংসারে ভিখারির অভাব নাই। কোন রকমে ভিখুর পেট চলিতে লাগিল। হাটবাজ ছাড়া রোজগারের একটি পয়সাও সে বাঁচাইতে পারিল না। সে ভাবনায় পড়িয়া গেল। শীত পড়িলে পোলা চালার নিচে থাকা কষ্টকর হইবে। যেখানে হোক চারদিক ঘেরা যেমন তেমন ঘর একখানা তাহার চাই। মাথা গুঁজিবার একটা ঠাঁই আর দুবেলা খাইতে না পাইলে কোনো যুবতী ভিখারিনী তাহার সঙ্গে বাস করিতে রাজি হইবে না। অথচ উপার্জন তাহার যেভাবে কমিয়া আসিতেছে, এভাবে কমিতে থাকিলে শীতকালে নিজেই হয়তো পেট ভরিয়া খাইতে পাইবে না। যেভাবেই হোক আয় তাহাকে বাড়াইতেই হইবে। এখানে থাকিয়া আয় বাড়াইবার কোনো উপায়ই সে দেখিতে পায় না। চুরি ডাকাতির উপায় নাই, মজুর খাটিবার উপায় নাই। একেবারে খুন করিয়া না ফেলিলে কাহারও কাছে অর্থ ছিনাইয়া লওয়া এক হাতে সম্ভব নয়। পাঁচিকে ফেলিয়া এই শহর ছাড়িয়া কোথাও যাইতে তাহার ইচ্ছা হয় না। আপনার ভাগ্যের বিরুদ্ধে ভিখুর মন বিদ্রোহী হইয়া ওঠে। তাহার চালার পাশে বিন্নু মাঝির সুখী পারিবারিক জীবনটা তাহাকে হিংসায় জর্জরিত করিয়া দেয়। এক একদিন বিন্নুর ঘরে আগুন ধরাইয়া দিবার জন্য মন ছটফট করিয়া ওঠে। নদীর ধারে খ্যাপার মতো ঘুরিতে ঘুরিতে তাহার মনে হয় পৃথিবীর যত খাদ্য ও যত নারী আছে একা সব দখল করিতে না পারিলে তাহার তৃপ্তি হইবে না। আরো কিছুকাল ভিখু এমনই অসন্তোষের মধ্যে কাটাইয়া দিল। তারপর একদিন গভীর রাত্রে ঝুলির মধ্যে তাহার সমস্ত মূল্যবান জিনিস ভরিয়া, জমানো টাকা কটি কোমরের কাপড়ে শক্ত করিয়া বাঁধিয়া ভিখু তাহার চালা হইতে বাহির হইয়া পড়িল। নদীর ধারে একদিন সে হাতখানেক লম্বা একটা লোহার শিক কুড়িয়া পাইয়াছিল। অবসর মতো পাথরে ঘষিয়া শিকটির একটা মুখ সে চোখা করিয়াছে। এই অস্ত্রটিকে ঝুলির মধ্যে ভরিয়া সঙ্গে লইল। মধ্যরাত্রির অন্ধকারে আকাশ ভরা তারা তখন ঝিকিমিকি করিতেছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। বহুকাল পরে মধ্যরাত্রির জনহীন জগতে মনের মধ্যে
ভয়ানক একটা কল্পনা লইয়া বিচরণ করিতে বাহির হইয়া ভিখুর অকথনীয় উল্লাস বোধ হইল। নিজের মনে অস্ফুট স্বরে সে বলিয়া উঠিল, মাটি লইয়া ডানটির যদি রেহাই দিতা ভগবান। নদীর ধারে ধারে আধ মাইল হাঁটিয়া গিয়া একটি সংকীর্ণ পথ দিয়া সে শহরে প্রবেশ করিল। বাজার বাঁহাতি রাখিয়া ঘুমন্ত শহরের বুকে ছোট ছোট অলিগলি দিয়া শহরের অপর প্রান্তে গিয়া পৌঁছিল। শহরে যাওয়ার পাকা রাস্তাটি এখান দিয়া শহর হইতে বাহির হইয়াছে। নদী ঘুরিয়া আসিয়া 2 মাইল তফাতে এই রাস্তারই পাশে মাইলখানেক রহিয়া গিয়া আবার দক্ষিণের দিক পরিবর্তন করিয়াছে। কিছু দূর পর্যন্ত রাস্তার দুদিকে ফাঁকে ফাঁকে 2-1টি বাড়ি চোখে পড়ে। তারপর ধানের ক্ষেত ও মাঝে মাঝে জঙ্গলাকীর্ণ পতিত ডাঙার দেখা পাওয়া যায়। এমনি একটা জঙ্গলের ধারে জমি সাফ করিয়া 5-7খানা কুঁড়ে তুলিয়া কয়েকটা হতভাগা মানুষ একটি দরিদ্রতম পল্লী স্থাপিত করিয়াছে। তার মধ্যে একটি কুঁড়ে বসিরের। ভোরে উঠিয়া ঠক ঠক শব্দে কাঠির পা ফেলিয়া সে শহরে ভিক্ষা করিতে যায়। সন্ধ্যার সময় ফিরিয়া আসে। পাঁচি গাছের পাতা জ্বালাইয়া ভাত রাঁধে, বসির টানে তামাক। রাত্রে পাঁচি পায়ের ঘায়ে ন্যাকড়ার পটি জড়ায়। বাঁশের খাটে পাশাপাশি শুইয়া তাহাদের কাটা কাটা কদর্য ভাষায় গল্প করিতে করিতে তাহারা ঘুমাইয়া পড়ে। তাহাদের নীড়, তাহাদের শয্যা ও তাহাদের দেহ হইতে একটা ভ্যাপসা পচা দুর্গন্ধ, সেটা উঠিয়া খড়ের চালে ফুটা দিয়া বাহিরে বাতাসে মিশতে থাকে। ঘুমের ঘোরে বসির নাক ডাকায়, পাঁচি বিড়বিড় করিয়া বকে। ভিখু একদিন ওদের পিছু পিছু আসিয়া ঘর দেখিয়া গিয়াছিল। অন্ধকারে সাবধানে ঘরের পিছনে গিয়া বেড়ার ফাঁকে কান পাতিয়া সে কিছুক্ষণ কচু বনের মধ্যে দাঁড়াইয়া রহিল। তারপর ঘুরিয়া ঘরের সামনে আসিল। ভিখারির কুঁড়ে। দরজার ঝাঁপটি পাঁচি ভেতর হইতে বন্ধ করে নাই, শুধু ঠেকাইয়া রাখিয়াছিল। ঝাঁপটা সন্তর্পণে একপাশে সরাইয়া ঝুলির ভেতর হইতে শিকটি বাহির করিয়া শক্ত করিয়া ধরিল। তারপর ঘরের মধ্যে প্রবেশ করিল। বাহিরে তারার আলো ছিল, ঘরের ভিতরে সেটুকু আলোরও অভাব। দেশলাই জ্বালিবার অতিরিক্ত হাত নাই। ঘরের মধ্যে দাঁড়াইয়া ভিখু ভাবিয়া দেখিল বসিরের হৃৎপিণ্ডের অবস্থানটি নির্ণয় করা সম্ভব নয়। বাঁহাতের আঘাত ঠিক জায়গা মতো না পড়িলে বসির গোলমাল করিবার সুযোগ পাইবে, তাহাতে মুশকিল অনেক। কয়েক মুহূর্ত চিন্তা করিয়া বসিরের শিয়রের কাছে সরিয়া গিয়া একটিমাত্র আঘাতে ঘুমন্ত লোকটার তালুর মধ্যে শিকের চোখার দিকটা সে প্রায় 3 আঙুল ভিতরে ঢুকাইয়া দিল। অন্ধকারে আঘাত কতদূর মারাত্মক হইয়াছে বুঝিবার উপায় ছিল না। শিকটা মাথার মধ্যে ঢুকিয়াছে টের পাইয়াও ভিখু তাই নিশ্চিন্ত হইতে পারিল না। এক হাতে সবলে বসিরের গলা চাপিয়া ধরিল। পাঁচিকে বলিল, চুপ থাক, চিল্লাবি তো, তোরেও মাইরে ফেলাবো। পাঁচি চেঁচাইল না, ভয় গোঙাইতে লাগিল। ভিখু তখন আবার বলিল, একটুকু আওয়াজ লয়, ভালো চাস তো একদম চুপ মাইরা থাক। বসির নিস্পন্দ হইয়া গেলে ভিখু তাহার গলা হইতে হাত সরাইয়া লইল। দম লইয়া বলিল, আলোটা জয়লা দে পাঁচি। পাঁচি আলো জ্বালিলে ভিখু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি চাহিয়া দেখিল। একটি মাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটাকে ঘায়েল করিয়া গর্বের তাহার সীমা ছিল না। পাঁচের দিকে তাকাইয়া বলিল, দেখছস কেডা কারে খুন কইলা দেখছস? তখন পই পই কইরা কইলাম, মিয়া ভাই ঘোড়া ডিঙাইয়া ঘাস খাইবার লারবা গো, সারান দেও। সুইনে মিয়া বাইর হইল গোসা, কয় কিনা শীষ ছেঁচা দেব।
দেন গো দেন মিয়া ভাই, দেন গো দেন, শীত ছেঁচাই দেন মিয়া ভাই, শীত ছেঁচাই দেন। বসিরের মৃতদেহের সামনে ব্যঙ্গ ভরে মাথাটা একবার নত করিয়া ভিখু মাথা দুলাইয়া হা হা করিয়া হাসিতে লাগিল। সহসা ক্রুদ্ধ হইয়া বলিল, ঠেলাইন বোবা কেন্দ্র, আরে কথা ক হাহাবাইতা মাইয়া, তোর দিমুন নাকি সবার কইয়া, হ্যাঁ? পাঁচি কাঁপিতে কাঁপিতে বলিল, এবারে কি করবি? দেখ কি করি, পয়সা করি কনে গুইনা রাখছে, আগে তাই ক। বসিরের গোপন সঞ্চয়ের স্থানটি পাঁচি অনেক কষ্টে আবিষ্কার করিয়াছিল। ভিখুর কাছে প্রথমে সে অজ্ঞতার ভান করিল, কিন্তু ভিখু আসিয়া চুলের মুঠি চাপিয়া ধরিলে প্রকাশ করিতে পথ পাইল না। বসিরের সমস্ত জীবনের সঞ্চয় কম নয়, টাকায় আদুলিতে 100 টাকার উপর। একটা মানুষকে হত্যা করিয়া ভিখু পূর্বে ইহার চেয়ে বেশি উপার্জন করিয়াছে। তবু সে খুশি হইল, বলিল, কি কি নিবি পুটলি বাইদা ফেলা পাচি, তারপর ল রাইত থাকতে মেলা করি, খানিক বাদে নমের চাঁদ উঠব, আলোয় পথটুকু পার হমু। পাঁচি পুঁটুলি বাঁধিয়া লইল। তারপর ভিকুর হাত ধরিয়া খোঁড়াইতে খোঁড়াইতে ঘরের বাহির হইয়া রাস্তায় গিয়া উঠিল। পূর্ব আকাশের দিকে চাহিয়া ভিকু বলিল, অখনই চাঁদ উঠব পাচি। পাঁচি বলিল, আমরা জামু কনে? সদর ঘাটে না চুরি করুন, বিয়ানে চিপতিপুরের সামনে জংলার মধ্যে ঢুইক্কা থাকুন, রাইতে একদম সদর। পা চালাইয়া চ পাচি, এক তো স্পট হাঁটান লাগবো। পায়ের ঘা লইয়া তাড়াতাড়ি চলিতে পাঁচির কষ্ট হইতেছিল। ভিখু সহসা একসময় দাঁড়াইয়া পড়িল, বলিল, পায়নি তুই ব্যথা পাস পাচ্ছি? পাঁচি বলিল, ব্যথা জানাই। পিঠের চাপামু? পারবি কেন? পারুম, আয়। ভিখুর গলা জড়াইয়া ধরিয়া পাঁচি তাহার পিঠের উপর ঝুলিয়া রহিল। তাহার দেহের ভারে সামনে ঝুঁকিয়া ভিখু জোরে জোরে পথ চলিতে লাগিল। পথে দুদিকে ধানের ক্ষেত আচ্ছা আলোয় নিঃসারে পড়িয়া আছে। দূরে গ্রামের গাছপালার পিছন হইতে নবমীর চাঁদ আকাশে উঠে আসিয়াছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। হয়তো ওই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিখু ও পাঁচি পৃথিবীতে আসিয়াছিল, এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না। আমাদের আজকের গল্প প্রাগৈতিহাসিক এখানেই শেষ হলো। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 19 মে 1908 খ্রিস্টাব্দে, আর আমরা তাকে হারাই 3রা ডিসেম্বর 1956 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথা সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্য জগতে নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয়, মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার রচনার মূল বিষয়বস্তু ছিল মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের সংগ্রাম, নিয়তিবাদ ইত্যাদি। মানিক বন্দ্যোপাধ্যায় ফ্রয়েডীয় মনঃসমীক্ষণ ও মার্ক্সীয় শ্রেণী সংগ্রাম তত্ত্ব দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, যা তার রচনায় ফুটে উঠেছে। আমাদের আজকের গল্পের শুরুতে ছিল জীবনানন্দ দাশের অন্ধকার কবিতার অংশবিশেষ। আবৃত্তি পরিবেশনে অমর্ত্য, পাঁচির চরিত্রে ইন্দ্রাণী, কিছু পার্শ্ব চরিত্রে অভিনয়ে কনিষ্ক, কৌশানী ও রাধারানী, প্রেক্ষাপট অঙ্কনে, শব্দ সম্পাদনায় আর ইংরেজি সাবটাইটেল সম্পাদনায় কৌশানী। এই পর্বটির উপদেষ্টা কনিষ্ক। গল্পটির পরিকল্পনায়, অনুবাদে, শব্দগ্রহণে আর পুরুষ চরিত্রে অভিনয়ে আমি কুণাল।
আমরা আবার সামনের শনিবার আপনাদের কাছে আসবো নতুন একটা গল্প নিয়ে। আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।